গল্প ভালোবাসা সীমাহীন। লেখনীতে এনসি আহমেদ হেড। প্রচন্ড বৃষ্টিতে রাস্তায় জমে থাকা কাদার পানিতে ২-৪ বার লাফ দিলাম। এইবার অনেক সুন্দর, একদম আমাকে চকলেট চকলেট লাগতেছিল। জুতা খুলে ২ হাতে ২টা নিয়ে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য গাড়ি আসবে এবং আমাকে চকলেট বানিয়ে দিয়ে যাবে। হঠাৎ এক পোলা এসে আমাকে জোরে ধমক দিয়ে বলে, এই মেয়ে, এইসব কি? এই নোংরা পানি দিয়ে ভিজতেছ কেন? আমি তো ভয়ে শেষ তাকিয়ে দেখি এক পোলা ছাতা নিয়ে আসতেছে। আমি ভাবতেছি এই পোলায় আমাকে ধমক দিল কেন? এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় আমি তাদের বাড়ির ফুল চুরি করে পালিয়েছি। পোলায় বড় বড় চোখ করে আমায় জিজ্ঞেস করে, নাম কি? আমি চারপাশে তাকিয়ে দেখি আশেপাশে কেউ নেই, তার মানে আমাকে নাম জিজ্ঞেস করেছে। আমি কিছু না বলে খিচে এক দৌড় দিচ্ছি। আল্লাহ! ওই দিন সেই বাচ্চাটা বেঁচে গেছিলাম। আমি রানী ইসলাম, ক্লাস ৯-এ পড়ি। আমরা ২ ভাই ২ বোন, আমি সবার ছোট, তাই নাম আমার রানী মহারানী। হাহা। তো আমার মা জীবনেও আমাকে বৃষ্টিতে ভিজতে দেয় না। উনি এতই চালাক যে আমার ব্যাগে ৩৬৫ দিনই ছাতা থাকবে। তো একদিন করলাম কি, প্রচুর বৃষ্টি, আমার বেস্ট ফ্রেন্ডকে ছাতা ধরিয়ে দিয়ে আমি দৌড়। আমার আবার বৃষ্টি এত পছন্দ যে রাস্তা দিয়ে ভিজতে ভিজতে যাই। আর রাস্তার কাদার পানি জমা থাকে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ি, আর অমনি ১, ২টা ৪টা করে গাড়ি যায় আর আমায় ভিজিয়ে দেয়। আজকেও তাই করলাম, আর ফলাফল হলো এক অচেনা অজানা ছেলে এসে দিল ধমক। মনটা খারাপ করে বাসার দিকে যাচ্ছি। বাসায় এসে আরেক বিপদ, একে তো ভিজে গেছি, তার উপর ৬ তলায় উঠতে হবে, লিফট নেই। অনেক কষ্টে উঠছি, চোরের মতো ঘরে ঢুকবো, তাই ভাবতেছিলাম বড় আপাকে কিভাবে ডাক দিব, কারণ ঘর তো লক। কলিং বেল না বাজিয়ে দরজায় টোকা দিব, যেই ভাবা সেই কাজ, যেই না হাত দিয়ে টোকা দিমু অমনি দরজা খুলে গেল। আম্মা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, জানালা দিয়ে আমাকে দেখছে। আমি যে সাদা স্কুল ড্রেস কাদা মাখিয়ে চকলেট কালার বানিয়ে ফেলছি। সেই মার পড়ছিল ওই দিন। এরপর আর কি, ওই দিনের ওই ধমকাওলা ছেলের কথা বলেই গিয়েছিলাম। নিজের মতো দিন পার করছিলাম। এর মাঝে বড় আপুর চলে গেল শ্বশুর বাড়ি। এখন এই বাড়িতে সিঙ্গেল অবলা একমাত্র মানুষ আমি আছি, যার বিয়ে নিয়ে সবার অনেক স্বপ্ন। এরপর আর কি, নিজের মতো করে স্কুলে যাই আসি, বিন্দাস লাইফ আমার। ঠিক কয়েকদিন পরের ঘটনা। স্কুল ছুটির পর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার সাদা মন নিয়ে খুটুস খুটুস করে বাসায় যাচ্ছি। প্রচুর বাতাসে বাতাসে হালকা ভিজে যাচ্ছিলাম। অনেক ইচ্ছে ছিল ভেজার, কিন্তু আমার আম্মার ঝাড়ুর বাড়ি খাওয়ার জন্য ভিজতে পারলাম না। তো আমাদের এলাকা শহরে হওয়ায় আর কলোনি হওয়ায় চারপাশ বিল্ডিং। আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাসায়, হঠাৎ এমন জোরে বাতাস এলো যে আমার ছাতা উল্টায় গেল, আর আমি ভিজে একাকার, কারণ ছাতা ঠিক করতে করতে পাশের বিল্ডিং এর ছাদের পানি আমার মাথায়। রাগে দুঃখে ছাতারে ঢিল মেরে জুতা খুলে হাঁটা শুরু করি। এটাই আমার অভ্যাস, বৃষ্টিতে জুতা হাতে খালি পায়ে হাঁটতে ভালো লাগে। কিছু দূর যেতে না যেতেই আম্মার ঝাড়ুর কথা মনে পড়ায় আবার পেছনের দিকে দিলাম দৌড়। স্কুল ড্রেস, ২ বেনুনি করা কাঁধে ব্যাগ, আর ২ হাতে ২টা জুতা, বুঝে নেবার পাক্কা কাজের বুয়াটার মতো দেখা যাচ্ছিল। আর সামনেই এক ছেলে হিরোদের মতো স্টাইল করে আমার ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বুঝেন আশেপাশে কে নাই। প্রচুর বৃষ্টি, কি ভয়ঙ্কর সিন! আমাকে মেরে গুম করে দিলে কেউ টের পাবে না। আমি অবাক হয়ে একবার আমার ছাতার দিকে আর একবার ছেলের দিকে তাকাচ্ছি। মনে মনে বলি, ভাই আমার ছাতাটা দিয়ে দেন, নইলে আম্মা ঝাড়ু দিয়ে পিটাবে। আমি ভয়ের ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু। ছেলেটার সামনে এসে আমার দিকে ছাতা এগিয়ে দিয়ে এক লাইন বলল,
তোমার কি বৃষ্টিতে ভেজা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ব্যাস এই লাইন শুনে আর কোনো দিকে তাকাইনি, ছাতা টান মেরে খিচা দিছি এক দৌড়। ওই দিন ছিল তার সাথে আমার দ্বিতীয়বারের মতো দেখা। সে আমাদের এলাকায় থেকে, যেহেতু শহর থেকে স্থানীয়কে ভাড়াটিয়া এত খবর রাখি না, অনেক বড় এলাকা আর আমি এলাকা চিনলেও কি কার ছেলে মেয়ে চিনি না। দৌড়ে আমাদের বিল্ডিং এর কাছাকাছি আসলাম, এখন আছি আরেক চিন্তায়, আমি তো ভিজে গেছি, কি করবো ভেবে ভেবে আমার অবস্থা খারাপ। আস্তে আস্তে পাশে ইট রাখা ছিল, তাতে পা রেখে দেওয়াল টপকাবো, ওমা তাকিয়ে দেখি আমার মা গেটের ওইখানে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি নেমে আল্লাহ আল্লাহ করছিলাম। অমন সময় এক বাইক আমার সামনে দিয়ে স্লো মোশনে যাচ্ছে। আহা কি রোমান্টিক মুভির সিন ছিল তখন। আমি একবার তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করে ছাতা খুললাম, বাইকটা সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর এই বৃষ্টির মাঝে লোকটা ভিজে ভিজে দাঁড়িয়ে আছে, হেলমেট পরা, কিন্তু আমি বুঝেছি কে সে। এরপর অনেক চেষ্টা করে ছাতা উল্টা ফেলেছি আর ধীরে ধীরে বাসায় যাচ্ছি আর আম্মাকে বোঝানোর চেষ্টা করছি যে ছাতা উল্টে গেছে, আমি ঠিক করতে করতে ভিজে গেছি। ব্যাস ওই দিন বড় বাঁচা বাঁচালাম। এভাবেই দিন পার করছিলাম। এর মাঝে তার সাথে দেখা হতো চায়ের দোকানে, মাঝে মাঝে দেখতাম, যেখানে আমাদের প্রথম দেখা হতো। সে কখনো আমায় ফলো করেনি বা কিছু বলেনি, সামনে পড়লে তাকিয়ে থাকতো। এর মাঝে আমি বান্ধবীদের সাথে মিলে চুপি চুপি একটা ফেসবুক আইডি খুললাম। আমার বান্ধবী খুলে দিয়েছিল, ওদের বাসায় গিয়ে ওর ল্যাপটপ দিয়ে ফেসবুক চালানো শিখেছিলাম। আইডিটা নিজের নামে রানী ইসলাম দিয়ে খুলেছি। তো আমার আইডি আমার বান্ধবীও চালাতো। তো একদিন আম্মুর ফোনে কল দিয়ে জলদি যেতে বললো, আমিও দৌড়ে গেলাম। গিয়ে দেখি এক ছেলের আইডি থেকে দেখে চোখ আমার কপালে, এই তো সে ছেলে যার কাছ থেকে ধমক খেয়ে দৌড় দেওয়া আমার প্রধান ড্যাড ছিল। আইডির নাম রাসেল হোসেন। সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমার বান্ধবী, দোস্ত দেখ কত কিউট একটা ছেলে, মনে হয় তোকে পছন্দ করে। রিকোয়েস্ট একসেপ্ট করি। রানী এই না না করিস না। কে জানে কোন কারণে রিকোয়েস্ট দিয়েছে, কিডন্যাপারও তো হতে পারে। আমাকে যদি পটিয়ে অপহরণ করে ফেলে তখন আমার কি হবে? আমার বান্ধবী বিরক্ত নিয়ে আর কিছু বলল না, আমি তার ছবির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেলাম। এভাবেই ক্লাস 9 পার করলাম। আমি তখন জানতাম না যে মেসেজ রিকোয়েস্টও দেওয়া যায় বা দেখা যায়, আমার বান্ধবীও জানতো না। এর মাঝে আমি 10 উঠলাম। আমাকে আমার দুলাভাই একটা ফোন গিফট দিল। সেটা দিয়ে ফেসবুক চালাতাম। আর রোজ রোজ তা আইডিতে গিয়ে ছবিগুলো দেখতাম, তখন ছবি সেভ করতেও পারতাম না। এভাবে সময় যেতে লাগলো। ঠিক অনেকদিন তার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, তাকে হালকা মিস করতে লাগলাম। কিন্তু তার বাড়ির ঠিকানা 14 গোষ্ঠী সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো একদিন বিকালে কোচিং করতে যাচ্ছিলাম। আসলে বিকাল না, দুপুর, মানে তখন 3টা বাজে। আমি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বান্ধবীকে ডাক দিতে রাস্তায় যেতে না যেতে হঠাৎ সামনে 2-3টা কুকুর ঝগড়া লেগে গেল। আর কুকুরের ঝগড়া তো জানেনি। ওরা ঝগড়া লেগেছে, আশেপাশে মানুষ নাই, আমি ভয়ে সামনে যেতে পারছি না, পেছনে না। একটা কুকুর আমাকে দেখে যেই না ঘেউ ঘেউ করবে দিলাম, এক খিচা দৌড় আমার পেছনে। কুকুরও দৌড়, কোনো দিকে না তাকিয়ে সোজা একটা বিল্ডিং এ ঢুকে পড়ি। দারোয়ানও ছিল না। তাড়াতাড়ি গেট আটকিয়ে দৌড়ে একটা গাড়ির পেছনে গিয়ে বসে পড়লাম। আসলে সেখানে গাড়ি পার্ক করা হতো, নিচতলা আর কি। আমি চুপচাপ বসে আছি আর ভাবছি, একবার বাঁচতে পারলে আর জীবনে এই রাস্তা দিয়ে আসবো না। ভয়ের কারণে শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে আমি কখন যে ঢলে পড়েছিলাম জানিও না। জ্ঞান ফেরার পর আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। জ্ঞান ফেরার পর দেখলাম আমি একটা রুমে, আমার মা আর বড় ভাবিও আছে আর তার সাথে আর একজন মহিলা বসে আছে।
আমি রুকুজকে ভাবছি এটা আবার কে আর আমাদের বাড়ি এমন হলো কবে। আমার চেহারা দেখে মহিলাটা বলল, কেমন আছো মা? এখন কি ভালো লাগছে নাকি না? আমি মাথা নাড়ালাম, মানে ভালো আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবছি, সবাই এইভাবে তাকিয়ে আছে কেন? আমি যে কুকুরের দৌড়ানি খেয়ে বেহুশ হয়ে গেছি সেটা কি সবাই জেনে গেল নাকি? জানলে তো মান সম্মান আর একটাও থাকবে না। আমার আম্মা যেই যদি শোনে কুকুরের দৌড়ানি খাইছি অমনি নানির বাড়ির 14 গোষ্ঠীর কাছে ফোন দিয়ে বলবে, ভাইজান, খালাম্মা, আম্মা, ভাবি, মামি, আব্বা, মানে সবাইকে কল দিবে, সাবধানে থাকবেন, নানিরে কিন্তু কুত্তার দৌড়ানি দিছে। কুত্তার জ্বালায় বাঁচি না গো। রানী তো দৌড়ানি খাইয়ে বেহুশ হয়ে গেছে, পোলাপানদের সাবধানে থাকতে বলবেন। এই সময় কিন্তু কুত্তা পাগল হয়ে মানুষের পেছনে পড়ে যায়। ব্যাস, নিয়ে আমার মা যিনি সবাইকে এই কথা বলে বলে আমার মান সম্মান ডুবাবে। আরেকবারের কথা, আমি আর আমাদের বিল্ডিং এর বাচ্চা কাচ্চাদের সাথে লুকোচুরি খেলতে গিয়েছিলাম রাতে আর কি। তখন আমি অনেক ছোট, তো খেলার মাঝে আমি চোর, আমি সবাইকে খুঁজতে খুঁজতে ছাদে যাই আর পাশের বিল্ডিং এর ছাদে সাদা রঙের কি যেন উঠতেছিল, সেটা দেখে ভূত বলে বেহুশ হয়ে যাই। এরপর আর কি পরে জানতে পারি সাদা রঙের উড়ন্ত ভূতটা আর কিছু না, লুঙ্গি ছিল। এই কাহিনী আম্মা শুনে তার 14 গোষ্ঠীকে বলছে, বাচ্চা কাচ্চাদের সাহসিকতা শিখাতে ভূত আসলে যেন ভয় না পায়, নইলে রানীর মতো লুঙ্গি দেখে বেহুশ হয়ে যাবে যদি সাহস না থাকে। এরপর আর কি ওই কাহিনীর পর যেই আমাকে দেখে সে বলে, আরে রানী লুঙ্গি দেখে কি কেউ ভয় পায় নাকি? এমনকি এই কাহিনীর ফলে আমার খালাতো ভাই আমার বার্থডেতে সাদা রঙের লুঙ্গি গিফট করেছিল। তো এবার বুঝতেই পারছেন আমি কোন চিপায় আটকা গেছি। এরপর আমি কাহিনী বানানোর চেষ্টা করছিলাম যে কিভাবে কি বলা যায়। আম্মা আবার জিজ্ঞেস করলো আমি এখানে কিভাবে কি আমি কাহিনী বানিয়ে কিছু বলবো, তার আগে একজন মেয়ে শরবত হাতে নিয়ে আসলো। ব্যাস, বড় বাচ্চা বাঁচালাম। শরবত আমাকে দিল, এরপর আপুটা একটা লাইন বললো আর আমার আম্মা তারে রচনা শোনায় দিল। আপু, তুমি এত চিকন কেন গো রানী? চিকন তাই, শরীর দুর্বলের কারণে হয়তো বেহুশ হয়ে গেছো। আম্মু ওর বইল না, মা এই রানীকে কতবার বলি খেতে। ওরে খেতে বললেই মাথা গরম। যত সব হাবিজাবি খাবে। এত বড় মেয়েকে এখনো ঝাড়ুর সামনে বসিয়ে খাওয়াতে হয়। আরো অনেক কথা আর নাই বললাম, মান সম্মানের বিষয়। এরপর আমি কিছু বলিনি, তাদের ধন্যবাদ দিয়ে ওই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে চোখ আমার কপালে, এমা এই ছেলে এখানে কি করে, মানে রাসেল এখানে। আমার চেহারা দেখে রাসেল আর শরবতওয়ালা আপু, রাসেলের ভাবি, মিটিমিটি হাসছে। আমি অবাক হওয়া চেহারা নিয়ে বাসায় আসলাম। এরপর জানতে পারি যে আমি যেই গাড়ির পাশে বেহুশ ছিলাম সেটা রাসেলের বড় ভাই রনির গাড়ি। উনি আমাকে বেহুশ দেখে ওনার মা ও স্ত্রীকে খবর দেয়, এরপর ওনারা আমাকে তাদের বাসায় নিয়ে যায়। ঘরে নেওয়ার সময় রাসেল আমাকে দেখে অবাক হয়, এরপর সে জানতে পারে যে আমি বেহুশ। আমার মা ও ভাবিকে খবর দেওয়া হয়। তারা আসে আর আমায় নিয়ে গেল। ওই দিন আমার অনেক জ্বর আসে। এই নিয়ে রাসেলের সাথে আমার তৃতীয়বারের মতো দেখা। রাস্তাঘাটে দেখা হলো, হয়তো সে আমাকে দেখে, নয়তো আমি তাকে দেখি। ভালোভাবে হঠাৎ দেখা আর কি। এভাবেই আমাদের হুটহাট দেখা হয়ে যেত। ওই দিন ওদের বাড়িও আমি চিনে ফেললাম। এখন কথা হলো ওদের বাড়ি, যেখানে তার সামনে দিয়ে যেতে হবে স্কুলে। আর স্কুলে যাওয়ার দুইটা রাস্তা, কিন্তু দুটো রাস্তা দিয়ে গেলেও তাদের বাড়ি পড়বেই। এভাবে দিন যাচ্ছে, সময় ভালোই কাটছিল। রাসেলকে খুব একটা দেখা যেত না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তো আমি পরপর অনেকবার বেহুশ হওয়ায় সবাই আমাকে অনেক আদর করতো আর আমি হতাম বড়লোকস। সবার থেকে টাকা নিতাম, গিফট নিতাম, সাথে অনেক ভালোবাসা। লেখনীতে ইনশিয়া আহমেদ হায়াত। দেখতে
দেখতে দেখতে রোজার ঈদ শেষ হলো। বড় ভাবি ছোট ভাবি তারা তাদের বাবার বাড়িতে বেড়াতে চলে গেল। তো একদিন মা নেই, খালার বাসায় গিয়েছে। আমি অনেক খুশি আম্মা নেই, তাই আমি কি করলাম, আম্মার আলমারি খুলে তার বিয়ের শাড়ি নিয়ে পরে ফেললাম। এই শাড়ির দিকে আমার অনেক আগে থেকেই নজর ছিল। এরপর আর কি শাড়ি পরে পুরো বাড়ি ঘুরতেছি, কারণ আম্মা নেই, বাড়ি আমার। আব্বাও বাসায় নাই, বড় ভাই অফিসে, ছোট ভাই ঘুমাই, এর বড় আপা তো তার জামাইয়ের বাড়িতে। তো প্রথমেই করলাম কি, আম্মা তো তার সুকেশ কখনো ধরতে দেয় না, আমি একে একে তার সবগুলো থালা বাসনে হাত বুলেছি আর সবগুলোতে নিজের হাতে চাপ দিমু। ড্যাং ড্যাং করে ধরতে ধরতে হঠাৎ টুস করে আম্মার প্রিয় চায়ের কাপ পড়ে গেল। এমন সময় ছোট ভাই দৌড় দিয়ে আসে, সাথে কলিং বেল বাজলো। ছোট ভাই ডাকলেও সে আমার থেকে বড়, মানে বাড়িতে আমিই ছোট। ভাই ৩৮ দাঁত বের করে লোভনীয় দৃষ্টিতে তাকায় আছে, বুঝলাম এতে আমার থেকে ঘুষ নিতে চায়। এর মাঝে কলিং বেলের আওয়াজে আমার মাথা কাজ করতেছে না। ভাই বলতেছে তারে আমার নতুন চকচকা ৫০০ টাকা দিয়ে দিতাম, যেটা আমার বড় ভাই দিছিল। মানে আমি নিছিলাম চালাকি করে ভাইকে ফাঁদে ফেলে। এরপর ভাইরে বুঝামু, ভাই দিছে দৌড় আর খুলে দিছে দরজা। বিশ্বাস করো হায়াত আপু দরজা দিয়ে মহারাজা আর মহারানী ভাবসাব নিয়ে ঢুকে আমাকে এইভাবে দেখে হা হয়ে আছে। তাদের পেছনে তাদের ২ রাজপুত্র হাজির, আর আমি এক অবলা আসামি ভাবছি কিভাবে বাঁচবো। ৭ পাক ভাবতে ভাবতে যেই না আম্মায় কিছু বলবো, আম্মাও ভাবতেছে আমারে ধোলাই শাড়ির জন্য দিব নাকি চায়ের কাপের জন্য। আম্মা কিছু বলার আগেই আমি ধপাস করে পড়ে গেছি, মানে বেহুশ আর কি। এরপর আর কি এই বেহুশের কারণে আমি আজ বেঁচে আছি। আসলে সেটা আমার অ্যাক্টিং ছিল। বেহুশের কারণে প্রচুর আরাম, সাথে বড় ভাই আমাকে আইসক্রিম খাওয়াইছে, ছোট ভাইয়ের থেকে ফুসকা খাইছি, আর আম্মার বকুনি থেকে আব্বা বাঁচিয়েছে। এভাবেই দিন পার করছিলাম। ঈদের সময় রাসেলকে বেশি দেখা যেত। রোজার ঈদ শেষ হয়ে কোরবানির ঈদ শেষ, আমাদের টেস্ট এক্সাম শেষ হলো, তো আমি আমার বড় বোনের বাড়িতে গেলাম কিছুদিনের জন্য। তো আমার আবার বড় আপুর বিয়ের শাড়ি পরার খুব শখ। বাড়িতে আপা আর দুলাভাই তাদের বাচ্চা ছাড়া কে নাই, তাই আপুরে বলে তার শাড়িটা পরেছিলাম। শাড়ি পরে অনেকগুলো ছবি তুললাম। ভাবলাম বেস্টরে ছবি পাঠামো, যেই ভাবা সেই কার্ড পাঠানোর আগে একবার কল দিয়েছি ধরে নাই, ২ বার দিয়েছি ধরে নাই। জিদের ঠেলায় মাথায় শয়তানি বুদ্ধি এলো, শাড়ি পরে সাজুগুজু করে কান্না কান্না ভাব নিয়ে অনেকগুলো ছবি তুললাম আর মেসেঞ্জারে দিলাম পাঠিয়ে। আর সাথে ইমোশনাল মেসেজ, যখন তোমার কেউ ছিল না তখন ছিল রানী, এখন তোমার সজীব আছে দেখা আমি হলাম বাণী। সজীবকে পেয়ে আমাকে ভুলে গেছো, খুব তো বড় বড় কথা বলছিলে আমার বিয়েতে, এই করবা সেই করবা, যাও আজই চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, দেখিস আমার জামাইয়ের ছবিও পাবি না তুই। সজীবকে নিয়ে ভালো থাকিস, আমি তো আর আপন না পর হয়ে গেছি। আজ রাতে ওরা আমাকে নিয়ে যাবে, ভাবলাম তুই আমার পাশে থাকবি, কিন্তু তার হলো কোথায়। আমার এত শত ফোন তুই ধরলি না, ছি মারিয়েছি, এই ছিল এত বছরের বন্ধুত্ব। বিশাল বড় মেসেজ পাঠিয়ে ফোন অফ করে ফ্রেশ হয়ে দিলাম ঘুম, আহা শান্তি লাগতাছে। আমার কল ধরো নাই, এইবার বুঝো ঠেলা। আমি আরামে দিলাম ঘুম, শান্তি শান্তি ভাব নিয়ে। মারিয়ে থাকো তুমি টেনশনে। আমি আমার ইমোশনাল মেসেজ দিয়ে ফোন অফ করে শান্তির ঘুম দিলাম। তখন রাত প্রায় ১১টা ৩০ বাজে, আমার বড় আপু এসে আমাকে টেনে তুলে দিলে ঝাড়ি। আপু এই রানী উঠো। কি করেছিস তুই, হ্যাঁ দিন দিন তুই এত অসভ্য হয়ে যাচ্ছিস, কি উল্টা পাল্টা কাহিনী করে এখন ঘুমাচ্ছিস। উঠো উঠো, এক প্রকার কিল দিয়ে দিয়ে আমাকে ঘুম থেকে জাগাচ্ছে। রানী দুলতে দুলতে বলি, কি হয়েছে রত্না আপু। অনেক ঘুম পাচ্ছিল, তাজা ঘুমটাকে বাসি করে দিল তা তো। আপু আম্মা আমারে ফোন দিয়েছে, তোর ফোন কই, এর তুই কি কারনামা করেছস, ফোন চালু কর, তোরে নিয়ে আর পারলাম না।
আম্মা বলছে ঝাঁটা দিয়ে পিটাতে। আমি আরে বলো তো কি হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। অবাক হয়ে পরে আপু যা বলল আমি শুনে টাস্কি খেয়ে মাটিতে পড়তে পড়তে ফোন চালু করলাম। এরপর মেসেঞ্জারে গিয়ে দেখি অনেকগুলো মেসেজ মারিয়া সহ বাকি বান্ধবীরা মেসেজে এক প্রকার গালি দিচ্ছে। ওরা না পারে আমাকে ফোন থেকে বের হয়ে ঝাঁটা পিটা করবে। কাহিনী হলো মারিয়া অনলাইনে এসে আমার মেসেজগুলো পড়ে মারমক অবাক সাথে সাথে কল দিল আমাকে, কিন্তু ফোন বন্ধ। এরপর বাকিদের জানিয়েছে, সবাই চিন্তায় পড়ল কেউ আমার বিয়ের কথা জানে না। এমনিতে অনেক বিয়ের প্রস্তাব পাত্রপক্ষ আসা যাওয়া করায় ওরাও হালকা ঘাবড়ে গেল। ওরা ভাবলো আমাকে চুপি চুপি জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এরপর মারিয়া আম্মাকে কল দিল কাকতালীয় ভাবে। আম্মা ও বড় ভাই কেউই ফোন ধরেনি, যার কারণে ওরা শিওর হয়েছে যে আমার বিয়ে হয়ে গেছে। ওরা কান্নাকাটি করে একাকার। এরপর বিরাতেই সবাই সবার মাকে নিয়ে আমাদের বাড়িতে হাজির। 4 বান্ধবী ও তাদের মা সহ মোট 8 জনকে দেখে আমার আম্মা অবাক। মারিয়া কান্নাকাটি করে বেহুশ হওয়ার উপক্রমে। এরপর ওরা জানায় আর ছবিগুলো দেখায় সব। আম্মু অবাক সাথে সবাই। এরপর বলল আমি বাসায় নেই, আপুর বাসায়। এটা আবার ওদের বলিনি। হুট করে আপুর বাসায় চলে গেছি, সামনে এক্সাম, তাই দোয়া নিতে মানে সালামি আর কি। আমি কিন্তু লোভী না, তাই বান্ধবীরা জানতো না। এরপর সবাই বুঝলো এই নাটকের পরিচালকের সাথে নায়ক নায়িকাও আমি। অনেক টেনশনে পড়ে গেছিল ওরা। এরপর আর কি ওদেরকে ফোন করে ভার্চুয়ালি ঝাঁটার বাড়ি খেয়েছি। ওদের সাথে কথা বলার কিছুক্ষণ পর আননোন নাম্বার থেকে ইমুতে কল আসে। নামটাও অদ্ভুত, মিস কুইন অ্যাকাউন্টের নাম। ভাবলাম কোনো মেয়েটে হবে বা আত্মীয় স্বজনও হতে পারে, তাই রিসিভ করে টাস্কি খেয়ে গেলাম। ওপাশ থেকে এক সুমধুর পুরুষ কণ্ঠ। আহা, ফোন রিসিভ করে কিছু বলার সুযোগই দিল না। ওপাশে মিস রানী, আপনার নাকি বিয়ে হয়ে গিয়েছে, তো বিয়েতে আমাকে দাওয়াত দিলেন না যে? আচ্ছা, আপনার বরের নাম কি? বর কোথায়? আপনার বিয়ে হলে বর কোন রাস্তা দিয়ে আসলো আর আপনাকে নিয়ে গেল কোন রাস্তা দিয়ে? আপনার বিয়ে হলে এখন অনলাইনে কি করছেন? এক বস্তা প্রশ্ন শুনে হালকা পাতলা ভয় পেয়ে দিলাম। মনে মনে কিচ্ছা দৌড় মানে ফোন কেটে দিচ্ছি আর কি। এরপর ব্লক দিব দেখি মেসেজও দিয়েছে। আমি কবে থেকে অ্যাড করলাম তা জানি না, তখন এত ধারণা ছিল না এইসবে। ওনার একটা মেসেজে আমি আর ব্লক দেইনি। মেসেজ চিন্তা আর ভয়ের কিছুই নেই, আমি আপনাকে বিরক্ত করব না। আর হ্যাঁ, নেক্সট টাইম এই ধরনের মজা করবেন না। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর হ্যাঁ, এক্সামের জন্য অগ্রিম শুভেচ্ছা। ভালোভাবে এক্সাম দিন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, যেমন আছেন তেমনই থাকবেন, দৌড়াদৌড়ি কম করবেন। আল্লাহ হাফেজ। এই মেসেজ পড়ে আমি বাকরুদ্ধ হয়েছিলাম। আমি ওই মেসেজ না হলে 24 বার পড়েছি। কেন যেন মেসেজটা অনেক বেশি আকর্ষণ করতো, জানতে ইচ্ছে করতো কে সে। অনেক ভেবেও বুঝতে পারিনি, তখন কি কনফিউজড ছিলাম। এত মানুষের ভিড়ে বোঝার উপায় ছিল না কে সে ব্যক্তি। তখন এত সাহসী ছিলাম না যে মেসেজ দিয়ে বলবো কে আপনি। আমি আসলে একটু ভীতু ছিলাম, তাই তো কিচ্ছা দৌড় দেওয়া আমার প্রধান কাজ ছিল। এরপর অনেক ভেবে মেসেজের মানে বুঝলাম যে ছেলেটা আমার বিয়ে নিয়ে ফাজলামির কথাটা জিজ্ঞেস করেছে বা বলেছে। এরপর আমি আমার বান্ধবীদের এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, ওরা বলল কাউকে বলেনি। আমিও আর মাথা ঘামাইনি। এরপর আর কোনোদিন ওই অ্যাকাউন্ট থেকে একটা মেসেজও আসেনি। আমিও ভুলে গেলাম। এক্সাম শেষ হলো, ভালোভাবে দিলাম। এরপর ঘোরাঘুরি, বেড়ানোর পর সব ফ্রেন্ডরা মিলে দেখা করব ভাবলাম, তাই দেখা করতে একটা রেস্তোরাঁতে যাব। ওই দিন আমার কপালে সত্যি অনেক দুঃখ ছিল। প্রথমে বের হওয়ার পর আমার জুতা ছিঁড়ে যায়। এরপর মারিয়াদের বাসায় যাওয়ার পথে এক বাড়ির পানির পাইপ ছুটে যায় আর আমি হালকা ভিজে যাই। এরপর মারিয়াকে নিয়ে রিক্সা স্ট্যান্ডে যাব। রাস্তায় 2 লোক মারামারি শুরু করে দেয় আর সেই সময় এক লোক আরেক লোককে ধাক্কা মারে যে ওই লোকটা পড়ে যায়। এরপর পাশে একটা ইটের অর্ধেক টুকরো ছিল, ওটা নিয়ে ঢিল মারে, কিন্তু টুকরোটা লোকটার গায়ে না লেগে সোজা আমার পায়ের উপর পড়ে আঙ্গুল দুটা থেতলে যায় আর রক্ত পড়ছিল।
মারিয়া তো কান্নাকাটি শুরু করে দেয়, আমি আবার রক্ত দেখে অনেক ভয় পাই। নিজের এই অবস্থার সাথে প্রচন্ড গরমে আমার কাঁপুনি উঠে যায় আর আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আশেপাশের মানুষজন তখন তামাশা দেখছিল, যে লোক দুটো ঝগড়া করছিল তারা পালিয়েছে কারণ জরিমানা দেওয়া লাগবে না। এইদিকে মারিয়া একা, তার উপর বাকি সবাই পুরুষ, কেউ আমাকে ধরতে চাচ্ছে না। একজন এক বোতল পানি আনলো, মারিয়া আমার মাথায় পানি ঢাললো, কোনো মতে হুঁশ আসলো। এইদিকে তাড়াহুড়োর মাঝে ফোন আনিনি, মারিয়া আমার বাড়িতে কল দিল, তারা আসতেছে। আসতেও তো সময় লাগে। মারিয়াকে ধরে ধরে আমি দাঁড়ালাম, আমার আর চলার শক্তি নেই। তখনই ওই রাস্তা দিয়ে একটা গাড়ি আসছিল। মারিয়া আর আমাকে দেখে গাড়িটা থামালো। গাড়ির মধ্যে ছিল রাসেলের বড় ভাই, এর ভাবি ও মা। তারা আমাদের দুইজনকে গাড়িতে নেয়, ওনারা এক জায়গা থেকে আসছিল। এরপর এলাকার হাসপাতালে নেওয়া হয়, সেখানে আমাকে সেলাইন দেওয়া হলো, পা ব্যান্ডেজ করে ঔষধ লিখে দিল। মারিয়া আমার আম্মুকে খবর দেয়, বড় ভাবিকে নিয়ে আম্মু আসে, কিন্তু ততক্ষণে হাসপাতালের বিল সবকিছু করা শেষ। আম্মুদের আসতে দেরি হয় কারণ প্রথমে ওই জায়গায় যাওয়ার পর আবার ঘুরে আসতে হলো। আঙ্কেল আন্টি এর রনি ভাইয়াকে ধন্যবাদ জানাই, পরপর 2বার তারা আমাকে সাহায্য করেছে। ওই দিনের দেখা করা হলো না। অনেকদিন রেস্ট নিয়ে পার্টি হওয়ার পর আবার দেখা করার চিন্তা করলাম। এবার দেখা করে প্ল্যান করব যে কোন কলেজে ভর্তি হব। তাই এবার মারিয়া আমাকে নিতে আসে, আমরা বের হলাম। রেস্তোরাঁয় গিয়ে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, জুস খাচ্ছি আর হাসি ঠাট্টা নিয়ে। কথা বলতে বলতে হঠাৎ একটু দূরের টেবিলে নজর পড়লো। আমি অবাক হয়ে মারিয়াকে বললাম, রানী। মারিয়া এই পাশে দেখে, এটা রাসেল না? মারিয়া, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। রানী, উনি এখানে কি করে? আমাকে কি দেখে ফেললো নাকি? আমার ভয় করতেছে। মারিয়া, দূর, এটা কি তোর ঘরের বাথরুম নাকি যে তুই ছাড়া আর কেউ থাকবেন না? এটা রেস্তোরাঁ, এখানে আসতেই পারে। আর দেখলে দেখবে, তাতে কি? আর সে কি আমাদের ভূগোল স্যার নাকি যে তুই ভয় পাচ্ছিস? চুপচাপ বসে থাক। মারিয়া আমাকে বকাঝকা করে চুপ করে বসে থাকতে বলল। আমার চোখ বারবার ওইদিকে যাচ্ছে, মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছে সে। আমাকে খেয়াল করেনি। বারবার ওইদিকে তাকানোর ফলে হঠাৎ করে আমাদের চোখাচোখি হয়। আর সে আমাকে দেখে অবাক হয়ে দাঁড়ালো, মানে বুঝতে আর সময় লাগলো না যে সে আমার দিকেই আসছে। আমি 2 সেকেন্ড সেই দিকে তাকিয়ে দিলাম, খিচা দৌড়। এক দৌড় দিয়ে বাহিরে বের হয়ে রিকশায় করে বাসায় চলে এলাম। এই রাসেলের জন্য আমার অর্ডার করা ফুসকাগুলো পেটে গেল না। আসলে আমি তারে দেখলে কেন যে দৌড় দেই আমি নিজেও জানি না। সে সামনে আসলেই হার্টবিট বেড়ে, আর যখন প্রথম দেখা তখন অনেক জোরে ধমক দিয়েছিল, হালকা পাতলা। এই কারণে তাকে ভয় পাই বেশি না একটু। বাসায় এসে ওই দিনের বান্ধবীদের ফোন ধরার সাহস পাইনি। এরপর রেসার্চ দিল, কলেজে ভর্তির প্রস্তুতি নিলাম, সবাই কলেজে ভর্তি হলাম। সুখে শান্তিতে দিন কাটাচ্ছি। এই সুখ কারো সহ্য হলো না। আমার ছোট ভাইয়ের শ্বশুরাব্বা আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আনলো। আমার মাথায় রাগ উঠে গেল, মাত্র তো কলেজে ভর্তি হলাম। আর তাও এই সমাজের সহ্য হয় না। তারা বলে কি বিয়ে দিয়ে দিতে। আমার আব্বা বলল যে এখন আমাকে পড়াবে, বিয়ে দিবে না। এরপর তারা বলল যে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন পড়াবে। তারপর অনেক কাহিনী। আমি কান্নাকাটি করে বেহুশ হয়ে বিয়ে হতে হতে আটকায় ফেলছি। এখন আমার এই কাজে কিছু কিছু মানুষ বলে আমার নাকি রিলেশন আছে, তাই এমন করি। এরপর বড় আপাকে আনানো হলো। আপা আমায় বারবার জিজ্ঞেস করলো যে কাউকে পছন্দ করি কিনা।
আমার এত রাগ হলো, আমি রাগে বলেই ফেললাম, পছন্দ থাকলে কি হাতে হাত রেখে বসে থাকবো, নাকি যার সাথে রিলেশন দেখে সবার সামনে এনে দাঁড়া করিয়ে ফেলবো? বারবার সন্দেহজনক কথাবার্তা আমার একদম পছন্দ না। লেখনীতে ইনশিয়া আহমেদ হায়াত। এরপর বাসায় হালকা রাগারাগি হয়। আমি কথা বলা কমিয়ে দেই। এরপর আবার এক পাত্রপক্ষ আসে আমাকে দেখতে, ওনাদের সামনে যাই, আমার ইন্টারভিউ শুরু হয়। যেমন চুল দেখাও, গাল টেনেও দেখছে, আমি চিকন হওয়ায় কিছু কিছু খোঁচা দেওয়ার কথা বলছে। সেই সাথে আরো অনেক কিছু। এক পর্যায়ে আমার বাবা ভাইরা রেগে যায়। আমাকে নানানভাবে অপমান সাথে ছোট করছিল। এই ধরনের পাত্রপক্ষ আমি জীবনেও দেখিনি। শেষ দিকে আমাকে বলে হেঁটে দেখাতাম, আমিও হেঁটে হেঁটে সোজা নিজের রুমে চলে এসে দরজা আটকে দেই। বাকিটা আমার পরিবার ঠিক করে। এইভাবে এটাও বাদ হয়ে গেল। বাবা বলল, এখন আর দেখাদেখি হবে না, রানী পড়তে থাকুক, পরেরটা পরে দেখা যাবে। দিন যাচ্ছিল ভালোই। এরপর আমার বান্ধবী মারিয়ার বিয়ে ঠিক হলো সজীব ভাইয়ের সাথে। আস্তে আস্তে বিয়ের দিন এসে পড়ে। প্রথমে গায়ে হলুদ, মেহেদির অনুষ্ঠান হলো, তারপর দিন বিয়ে। আমরা বান্ধবীরা সকাল সকাল ওদের বাসায় যাই, এরপর একসাথে পার্লারে গিয়ে সেজে মারিয়াকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে বর আসার অপেক্ষা করি। এরপর শুনলাম বর এসে গেছে, গেট ধরার জন্য গেলাম। মারিয়ার কাজিনরা সব ছোট ছোট পিচ্ছি, তাই গেট আমাদের ধরতে হলো। আমি শরবতের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় বরপক্ষ আসলো। আর আমি থ মেরে আছি বরের পাশের জনকে দেখে। মনে মনে কিচ্ছা দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি শরবতের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় বরপক্ষ আসলো। আর আমি থ মেরে আছি বরের পাশের জনকে দেখে। মনে মনে কিচ্ছা দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। বরের পাশে দাঁড়িয়ে আছে রাসেল। আমার এক বান্ধবী আমার হাত ধরে আছে, কোনোভাবেই কিচ্ছা দৌড় দিতে দিবে না। আমিও অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম আর কিচ্ছা দৌড় দিব না। আমার দৌড় নিয়ে আমার বান্ধবীরা অনেক বড় বড় ভাষণ দিয়েছে। এইভাবে দৌড় দেওয়াতে আমার মান সম্মান নাকি সব শেষ। তাই চুপচাপ রাসেলের দিকে কোনো নজর দিলাম না, কারণ সেও আমায় ইগনোর করছে। খচ্চর একবার তাকিয়ে ভুলেও আর তাকালো না। না মানে আমার চোখ বারবার তার দিকেই যাচ্ছিল, কিন্তু সে তাকালোই না। অতঃপর গেট ধরার কাজ শেষ করে সেই যে আমি পালিয়ে কাঁঠালের আঠার মতো মারিয়ার সাথে চিপকে ছিলাম, কেউ টেনেও নিতে পারেনি। আমি বলে দিচ্ছি, আমি আর বের হব না। ওইদিকে বাকি কাজ বান্ধবীরা করছে, আর এইদিকে মারিয়াকে আমি বকেই যাচ্ছি। রানী, তুই আমাকে আগে বলিসনি কেন যে সজীব ভাইয়ের বন্ধু রাসেল? আগে জানলে তোর বিয়েতে আসতাম না। তুই সজীব নিয়ে থাক। মারিয়া, এই তোর রাসেল ভাইয়ের সাথে কিসের এত অ্যালার্জি? তোকে কি রাসেল কিছু বলছে নাকি? হ্যাঁ, হুদাই দৌড় দিস কেন? ওই দিন রেস্তোরাঁ থেকে দৌড় দিয়ে মান সম্মান ডুবিয়ে দিয়েছিস, মনে নাই? রানী হয়েছে এক কথা, আর কতবার বলবি? এই দেখোস না আমি যে এইবার আর দৌড় দেইনি। আমার ভয় করে, তাই তো দৌড় দিতাম। মারিয়া, শোন, সজীব আর রাসেল স্কুল ফ্রেন্ড। আমি জানতাম না ওই দিন রেস্তোরাঁতে সজীব, রাসেল ও তাদের বন্ধুরা আড্ডা দিতে আসছিল, তখন জেনেছি। আর এখন বেশি ক্যাচাল পারিসনি ওকে। আমার বিয়ে মানুষ দেখলে বলবে নতুন বউ বাঁচাল, তাই চুপ থাক আর বাইরে গিয়ে দেখ কি হচ্ছে। রানী, না না, আমি তো বিদায়ের আগ পর্যন্ত এইখান থেকে নড়ছি না। বেশ কিছুক্ষণ পর দুইটা ক্যামেরাম্যান সহ অনেকজন ভেতরে হাজির। আমি আর মারিয়া ভাবাচেকা খেয়ে আছি। পরে বুঝলাম এটা বরপক্ষের ক্যামেরা। এরপর আর কি ফটো সেশন চলছিল।
আমিও চুপচাপ দাঁড়িয়েছিলাম। মারিয়া একা একা ওরও কিছু হেল্প লাগে। এরপর বর আসলো সাথে 14 গোষ্ঠী, সেই গোষ্ঠীর মাঝে আমি ছিপায় পড়ে গেছিলাম। বিদায়ের কান্নাকাটি চলছে আর আমি বেচারি মানুষের ভিড়ে এক ছিপায় হঠাৎ কে যে সামনে থেকে হালকা ধাক্কা দিল, আমি কয়েক কদম পিছিয়ে গেলাম। তখনই কানে আসলো সুমধুর কণ্ঠ, মিস রানী নিজের পায়ে দাঁড়াও। আমার পা থেকে সরে দাঁড়াও অফ। আমি পেছনে ফিরে দেখি রাসেল দাঁড়িয়ে আছে আর আমি তার পায়ের উপর পা রেখেছি। হিল জুতার কারণে সে ব্যথা পেয়েছে। এরপর আমাকে কিছু না বলে সে বাইরে চলে গেল। আমি সরিও বলতে পারিনি তখন। আমি এত বোকা ছিলাম যে তখন কথা বলতেও ভয় পেতাম, কেমন যেন লাগতো। এরপর বিয়ে শেষ, মারিয়া চলে গেল, কিন্তু পড়াশোনা ঠিকই চলছিল। মারিয়া শ্বশুর বাড়ি থেকে কলেজে আসতো। এখন আমার একা একা কলেজে আর কোচিং এ যাওয়া লাগতো। তো একদিন আমি কোচিং থেকে বাসায় আসছিলাম, তো শর্টকাট নিয়ে খেলার মাঠের ভিতর দিয়ে আসছি, সেখানে যাওয়া আসার রাস্তা আছে। বড় ভাইয়েরা ফুটবল খেলছে, আমি খেলা দেখতে দেখতে হঠাৎ একটা সাপের বাচ্চার মাথার কাছাকাছি পা রেখে দেই। তখন সাপটা লেজ দিয়ে হালকা নড়ে আর আমি ভিতর নানি সেখানেই সাপের মাথার কাছাকাছি পা রেখে তোবদা মেরে দাঁড়িয়ে আছি। ভয়ে আমি ঘেমে একাকার, পা সরালে কামড় দিবে, তাই সেই ভয়ে আমি পা আর সরাইনি। বলে রাখা ভালো, পাশে ঝোপঝাড়ের মতো হয়ে আছে, সেখান থেকেই হয়তো এসেছে। দেয়ালের ঝোপঝাড়, এরপর রাস্তা, তার পাশে খেলার মাঠ। এখন আমি ভয় কাউকে ডাকও দিতে পারছি না, কিছু বলতেও পারছি না। বোরকা হালকা উঁচু করে ধরে রেখেছি, সবাই খেলায় ব্যস্ত। এইদিকে যে আমি অবলা নারী সাপকে চ্যাপ্টা বানিয়ে ফেলছি। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কেউ কেউ তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ ফুটবল এসে আমার ডান কাঁধে লাগে, হালকা ব্যথা পাই। একটা ভাইয়া এসে বলল যে, বোন ব্যথা পেয়েছো? আমি দিচ্ছি কেঁদে। আমার কান্না দেখে ভাইয়াটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। উনি সরি সরি বলে যাচ্ছে। এরপর 2-1 জন প্লেয়ার আসলো। কি হয়েছে জিজ্ঞেস করছে। ভাইয়াটা বলল, বল লাগায় আমি কাঁদছি। আমি কান্নার ঠেলায় বলতে পারি না, আরে ভাই, আমি একটা সাপের বাচ্চাকে চ্যাপ্টা বানিয়ে তার উপর দাঁড়িয়ে আছি। অনেক কষ্টে কান্না থামিয়ে তাদের দেখালাম। কেউ কেউ হেসে কুটি কুটি। আমার অনেক রাগ হলো। রাগের মাথায় কাঁধের ব্যাগ ঢিল মেরে ফেলে দিই। এরপর বলতেছি, কেউ এই সাপটাকে ধরেন, আমি পা সরাই, কেউ রাজি না। 2-1 জন লাঠি খুঁজতে গেছে, কারণ একটু এদিক ওদিক করে কামড় খাবো আমি। এরপর সেই সময় আবার ওই দিক দিয়ে একজন ভালো মানুষ আসতেছিল, মানে আমার ছোট ভাইয়া আর কি। ভাইয়া এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তো ভাগ্যক্রমে ভাইয়া এই দিক দিয়ে আসছে আর আমাকে দেখলো। এরপর ভাইয়া বলল আমি আস্তে আস্তে পা উঠাতাম, আমিও তাই করি। আমি পা সরানোর সাথে সাথে ভাইয়া সাপের মাথা চেপে ধরে দূরে ফেলে দিয়ে ফুটবল খেলা ভাইদের বোকাঝোকা করলো যে লাঠি লেগে মাথা চেপে ধরলেই তো সাপ নড়তে পারে না। এরপর আমাকে নিয়ে বাসায় যায়। রাস্তায় আমাকে একটা আইসক্রিম কিনে দেয় আর বলে সাবধানে চলাচল করতে। সত্যি ওই দিন আমার ছোট ভাই না আসলে হয়তো বাকি ছেলেদের লাঠি খোঁজাখুঁজির ঠেলায় আমি অজ্ঞান হয়ে যেতাম। 10 মিনিটের মতো হবে সাপের উপর পা রাখা, বেচারা সাপ। সত্যি বলতে ওই ছেলেগুলো আমাকে কোনো সাহায্যই করতে চাচ্ছিল না, তারা মজা নেওয়া শুরু করলো। তখন বললো যে লাঠি খুঁজে আনি। আমি বললাম, সাপকে কি লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলবেন? তখন একজন বলে যে, আপনি নিজেই তো আধামরা করে ফেলছেন, আর আপনারা তো মায়া লাগছে কেন, আপনি শ্বশুর নাকি সাপটা? এত খারাপ লেগেছে ওদের হাসি ঠাট্টায় কি বলবো। কেউ কেউ আবার সান্ত্বনা দিয়েছে, কিন্তু কেউ সাহায্য করেনি। কেউ কেউ তো আমায় ভয় দেখানো শুরু করছে যে বিষধর সাপ। মরে গিয়েও আমার পিছু ছাড়বে না, আমাকে অভিশাপ দিবে, হেন তেন আরো কত কি। ওই দিন আমার লাইফের তৃতীয় হিরো আমার ছোট ভাই আমাকে রক্ষা করে। এরপর থেকে সাবধানে উপর নিচ ভালো করে দেখে শুনে হাঁটি, আর কখনো ওই রাস্তা দিয়ে যায়নি।
তো একদিন বৃষ্টির সময় কলেজে যাচ্ছিলাম, সকালে রাস্তাঘাট ভিজে আমি যাচ্ছি, অপর রাস্তা দিয়ে রাসেল আসছে, তো আমি তাকে দেখে না দেখার ভান করে হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যায় তার সামনে। মান সম্মান সব গেল। এর চেয়ে ভালো খিচ্চা দৌড় দিতাম তাও হতো। রাসেলের দিকে চেয়ে দেখি সে হাসছে না, ইগনোরও করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। এরপর সে আমার সামনে এসে আমাকে ধরে তুলে জিজ্ঞেস করলো ঠিক আছে কিনা, আমি মাথা নেড়ে হ্যাঁ বলি, আর এইদিকে আমার ড্রেস শেষ, তার সাথে পায়ে হালকা ব্যথা পাই। রাসেল চলে যায়, আমি আর কলেজে না গিয়ে বাসায় চলে যাই। এভাবে দিন পার হচ্ছিল, আস্তে আস্তে আমি সেকেন্ড ইয়ারে উঠলাম, টেস্ট এক্সাম দিয়ে শান্তিতে আছি। হঠাৎ একদিন পাত্রপক্ষ আসে। আমাকে আগেই বলেছিল যে আসবে, আমিও কিছু বলিনি, কারণ আমার পরিবারকে আমি চিনি, আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে না বা ভুল সিদ্ধান্ত নিবে না। এরপর তারা আসলো। পাত্রের বাবা, বড় বোন আর ফুফু এসে আমাকে দেখে যায়, সব ঠিক করে ওনাদের পছন্দ হয়েছে। এইদিকে পাত্র সম্পর্কে আমাকে কোনো ধারণা দেওয়া হয়নি, আমিও আগ্রহ দেখাইনি। বান্ধবীদের জানিয়ে দিলাম, এরপর আরেকবার সবাই আসলো, কিন্তু আমাকে দেখলো না। আমি আমার রুমের কোনায় ছিলাম, বিয়ে পুরোপুরি ঠিক করা হলো, আমি পাত্রী তাই নিজের রুমে ছিলাম। বড়দের মাঝে নানান ফুসুর ফাসুর চলতো, তার কিছুই আমি জানতাম না। সবাই দেখি এক পায়ে রাজি বিয়েতে। এরপর আমার হালকা রাগ হলো, আমার বিয়ে অথচ পাত্রের নাম জানি না, কেউ বলেও না। সব শেষে বলা হলো যে পাত্র আসবে, নিজেই দেখে নিতাম। আমিও রেডি হলাম, এরপর একদিন পাত্র আসলো। আর সেই পাত্র সেই শপথ বাক্য থেকে শুরু করে গরু রচনায় শেষ করলো। মানে আপনারা ওই দিনের কাহিনী জানেনই, আমার বিশেষ পাত্রপক্ষের কাহিনীটা। যারা বিশেষ পাত্রপক্ষ অনুগল্পটা পড়েছেন তারা বুঝতে পারবেন রাসেল ভাইয়া কি জিনিস আর রানী আপু কি জিনিস। লেখনীতে ইনশিয়া আহমেদ হায়াত। তাই ওই ব্যাপারে আর বললামই না। এরপর আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো। আমার বিয়ের ঠিক হলো রাসেলের সাথে। রাসেল হোসেনের সাথে রানী ইসলামের বিয়ে ঠিক হলো। এই বিয়েতে অমত করার প্রশ্নই আসে না, কারণ তাকে আমার হালকা পাতলা ভালো লাগতো। ভালো লাগাটা শুরু হয় তার ইগনোরের কারণে, সে আমাকে যখন থেকে ইগনোর করা শুরু করেছিল তখন থেকে তার প্রতি টান অনুভব করি। তার সাথে দেখা হলে সে দেখে না দেখার ভান করত। ওর মা ভাই ভাবি আমাকে দেখেছে, তাই শুরুতে তারা আসেনি, বাবা বোন আর ফুফু এসেছে, আর আমার বাবাকে সব বলেছে যে 4 বছর ধরে রাসেল রানীকে পছন্দ করে, এটা পরে জানতে পারি। বাবা ও ভাইদের রাজি করিয়ে শেষ ফলে বিয়ে ঠিক করলো, সবাই সবটা জানতো আমি বাদে। এভাবে দিন যাচ্ছে। আমি আবার ফেসবুক সম্পর্কে ভালোভাবে জেনে গিয়েছি, মেসেজ রিকোয়েস্ট কিভাবে দেখে তা শিখে নিজের মেসেজ রিকোয়েস্ট অপশনে গিয়ে দেখি রাসেলের আইডি থেকে মেসেজ নিকনেম দিয়ে রাখছে মিস কুইন। তখন বুঝলাম ওই ফর্মুলাটা কে ছিল। অনেক অনেক মেসেজ ছিল না, একটা মেসেজই বারবার দেওয়ার সাথে ডেট লিখে। যেমন 6-8-2-0-1-7 থেকে লিখেছি সব কথা বিপর বলবো। এই ধরনের মেসেজ দেওয়া দেখে অবাক হয়ে শুরুতে রিপ্লাই দেইনি, এরপর বিয়ে ঠিক করার পর রিপ্লাই দিলাম হবু বর এইগুলো কি বলে বিয়ের পর সব বলবে সব। আমিও আর প্রশ্ন করিনি। কিছুদিন পর আমার হবু বরকে একটু টেস্ট করতে মন চাইলো আর কি, তাই একটা ফেক আইডি খুলে দিলাম রিকোয়েস্ট। 7 দিন আমারে ঝুলিয়ে রেখেছে, একসেপ্ট করার নাম গন্ধ নেই। ওইদিকে আমার রিয়েল আইডিতেও রিকোয়েস্ট দিয়ে রাখছে, বহু বছর আগে একসেপ্ট করিনি, বিয়ে পর করব। হাজার হুমকি ধামকি শুনেও একসেপ্ট করিনি। তো একসেপ্ট না করাই ভাবলাম একটা মেসেজ দেই। রানী হাই। রাসেল নো সিন নো রিপ্লাই। রিপ্লাই না দেওয়া পরের দিন আবার মেসেজ দিলাম।
রানী হ্যালো। রাসেল কোনো রিপ্লাই নাই। শেষ ফলে রাগে দুঃখে মেসেজ দিলাম, রানী আপনার বয়স কত? রাসেল 60। হাহা। কত বড় সাহস আমারে রেখে অন্য মাইয়ের মেসেজের রিপ্লাই দিচ্ছে। সেটা তো আমি এইসব মনে মনে ভাবছিলাম। রানী বাটপার, আপনাকে দেখে তো মনে হয় না 60 হবে। তো বাচ্চা টাচ্চা কতগুলো? রাসেলের আমার বয়স 60, আমার বউয়ের 50। বাচ্চা টাচ্চার সংখ্যা দাঁড়ান গুনে নেই, তারপর বলবো। রানী অবাক হওয়ার ইমোজি দিলাম, কি বলে এইগুলো? আমি কাকে বিয়ে করতে যাচ্ছি? লুচু, তোকে আমি ছাড়বো না মনে মনে। রাসেল 30 জন, আমার ছেলে মেয়ে। রানী, ধর্মীয় ফাজলামি করেন। 100 এর উপরে রাগি ইমোজি দিছি। রাসেল ফেক আইডি দিয়ে মেসেজ না দিয়ে রিয়েল আইডি দিয়ে কল দেও রাসেলের রানী। রানী না বুঝার ভান করে আন্দাজে ইমোজি দিলাম। এরপর অনেক চেষ্টা করেও তারে বুঝাইতে পারলাম না আমি যে রানী না। শেষ ফলে সে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে ধরা দিয়েছে, মানে আমাকে চকলেট কিনে দিবে। তখন মনে মনে একটাই গান বাজছে, আমি ফাইসা গেছি মাইন্ডা চিপায়। অবশেষে আমার বিয়ের দিন চলে এলো। প্রথমে গায়ে হলুদ, এরপর বিয়ে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া বিয়েতে কেউ নেই, কারণ এখন আমাকে কাবিন পড়ানো হবে, এইচএসের পর উঠিয়ে নিবে। আমাদের পরিবারের শেষ বিয়ের পর আর কেউ নেই, নানির বাড়িরও দাদির বাড়িরও কেউ নেই। কনে সেজে বসে আছি, বরপক্ষ আসলো, বিয়ে পড়ানো শুরু হলো। অবশেষে কবুল বলে হয়ে গেলাম আমি রাসেলের রানী। 2018 রানীর সাথে রাসেলের বিয়ে হয়। কাবিন করে রাখা হয় তখন। রানী এইচএসসি পরীক্ষার্থী ছিল। বিয়ে হলো পুরোপুরি ভাবে রানী রাসেলের হয়ে গেল। এরপর শুরু হলো রানী ও রাসেলের প্রেম। আমি বিয়ের পর টানা 1 বছর প্রেম করেছি রাসেলের সাথে। আমরা একসাথে ঘুরতাম, ফুচকা খেতাম, হুটহাট করে যেখানে সেখানে চলে যেতাম। রাসেল আমার এক্সামের জন্য অনেক হেল্প করে। এক্সামের সময় সে নিয়ে যায়, আবার সে দিয়ে আসে। আস্তে আস্তে এক্সাম শেষ হলো। সে যে আমাকে ভালোবাসতো তা আমি তখনও জানি না, কিন্তু বিয়ের পর বুঝতে পারি সে আমাকে ভালোবাসে, আমিও বাসি। আস্তে আস্তে আমাদের প্রেম গভীর হচ্ছে। এমনও সময় গিয়েছে যে রাতের বেলা তার সাথে আমি লং ড্রাইভে চলে গিয়েছি। একদিন কথায় কথায় বলেছিলাম যে, রানী রাসেল আমাকে আপনি বিয়ে করলেন কেন? আর ওই মেসেজের উত্তর কিন্তু এখনো দেননি। রাসেল, যেদিন আমাদের বাড়িতে একেবারের জন্য যাবা সেদিন বলবো। আর হ্যাঁ, আমার কথা শুনে কিন্তু তুমি দৌড় দিতে পারবা না। রানী, ওটা দৌড় নয়, খিচ্চার দৌড় বলে হা হা। এরপর দুজনেই হেসে দিলাম। আমার দৌড় নিয়ে রাসেল অনেক মজা নিত, মাঝে মাঝে রেগে যেতাম কেন বারবার দৌড় নিয়ে খোঁটা দিবে। এরপর আস্তে আস্তে 1 বছর হয়ে গেল। আমি অনার্সে ভর্তি হলাম। 2019-এ আমার আবার বিয়ে হয়, মানে বিয়ের অনুষ্ঠান। আমি তখন অনার্স প্রথম বর্ষে। আমার আর রাসেলের বাড়ি একই এলাকা, ধরতে গেলে বিয়ে করে হেঁটে হেঁটে শ্বশুর বাড়ি যাব, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল একটু দূরে বিয়ে করে ফুল দিয়ে সাজানো গাড়ি করে যাব। এই ইচ্ছার কথা আমি রাসেলকে বলেছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে এই ইচ্ছা ওই দিন রাসেল পূরণ করবে। আমি দ্বিতীয়বারের মতো বউ সাজিয়ে এইবারের অনুষ্ঠান একটু বড় করে করানো হয়। বিয়ে শেষ, এবার বিদায়ের পালা। বিশ্বাস করেন হায়াত আপু, আমার বিয়েতে কেউ কান্না করেনি, কেমন নিষ্ঠুর সবাই। হেসে হেসে আমায় বিদায় দিয়েছে। মেকআপ নষ্ট হবে সে চিন্তা না করেও আমি হালকা পাতলা কান্না করলাম, কিন্তু কেউ কাঁদলো না, সবাই বলে এক দৌড় দিয়ে বাপের বাড়ি এসে পড়তে পারবো। ভাবা যায় এগুলো শ্বশুর বাড়ি গেছে বলে কেউ কাঁদলো না।
এরপর আমাকে বিদায় দিল গাড়ির কাছে এসে। আমি অবাক, বিয়েতে রাসেল ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমি ও আমার বর শুধু গাড়িতে উঠি, ও আগে থেকেই ড্রাইভিং জানে। এরপর আর কি বাবার বাড়ি থেকে সন্ধ্যা 7টায় বিদায় নিয়ে যে গাড়িতে উঠছি 10 বেজে গেছে, শ্বশুর বাড়ি আর পৌঁছাতে পারিনি। কারণ আমার বর রাসেল আমাকে পুরো এলাকা 50 বার গাড়ি এই পাশ থেকে ওই পাশে, এই রাস্তা থেকে ওই রাস্তায় ঘুরিয়েছে। মনে হচ্ছে আমি ঢাকা টু চট্টগ্রাম যাচ্ছি। বেশ এনজয় করেছিলাম মুহূর্তটা। ভাগ্য ভালো তখন করোনা ছিল না। বেচারা ক্যামেরাম্যান সেই যে আমাদের পেছনে পেছনে বাইক নিয়ে ঘুরছে, শেষ ফলে বেচারার আগে দুঃখে বাসায় চলে গেছে। আমি বিদায় কান্না বাদ দিয়ে অবাকের উপর অবাক হয়েছি। ভেবেছিলাম গাড়িতে মন ভরে কাঁদবো, কিন্তু আমি এত অবাক আর খুশি যে কি বলবো। আমাদের গাড়ি এইভাবে ঘুরতে দেখে এলাকার মানুষরা বিরক্তর সাথে অবাক। অনেকে এসে তো জিজ্ঞেসও করছে কি ভাই রাস্তা ভুলে গেছেন নাকি। আমি তো হেসে হেসে শেষ। রাত 10টায় বাসায় যাই, বরণ করা হয়, এরপর খাওয়া দাওয়া। কেউ আমাদের কিছু বলেনি। আমি ভেবেছিলাম বকাঝকা হবে, কিন্তু না, তেমন কিছু হয়নি। বাসের ঘর থুক্কু বাসর ঘরে আসতে আসতে রাত 11:30 বাজে। নামাজ আদায় করে উপহার পাল্টাপাল্টি করে বসলাম। আজ তার থেকে সব জেনেই ছাড়বো। কোনো ঘুম নেই। আমি এইদিকে বসেছি, সে ধুম করে শুয়ে পড়লো। মন চাচ্ছিল কয়েকটা কিল দিয়ে বসি, কিন্তু দিলাম না। কারণ চকলেট থেকে আমি বঞ্চিত হতে চাই না। এরপর সে বলা শুরু করলো, রাসেল, অনেকদিন পর বাসায় আসছিলাম। এসে বন্ধুদের সাথে দেখা করতে বের হই, এমন সময় বৃষ্টি শুরু হলো। আমরা একটা চায়ের দোকানে বসলাম। চা খাচ্ছি, হঠাৎ চোখ গেল একটা স্কুল ড্রেস পরা পিচ্ছি মেয়ের দিকে, যে কিনা নিজের জুতা খুলে 2 হাতে নিয়ে রাস্তায় জমে থাকা কাদার পানিতে বারবার লাফ দিচ্ছে। আমি অবাক হয়ে চেয়েছিলাম। এরপর দেখলাম যে হঠাৎ একটা দুইটা গাড়ি গিয়ে তাকে ভিজিয়ে দিল, অথচ সেই পানি দিয়ে ভিজে ভিজে আনন্দ পাচ্ছে। আমি অবাকের উপর অবাক হয়ে আর অপেক্ষা না করে সোজা তার কাছে চলে গেলাম। তাকে হালকা ধমক দিয়ে নাম জিজ্ঞেস করলাম, আর তার ভয়ার্ত চেহারা দেখে আর কিছু বলতেই পারিনি। সে আমার কথা শুনে এক দৌড় দিয়েছে। আমি তো আমার হাসি আটকাতেই পারিনি। বাচ্চা মেয়ে হয়তো ভয় পেয়েছে। এরপর সজীবের কাছ থেকে জানতে পারলাম তার নাম রানী। প্রথম দেখাতেই প্রেমে পড়িনি, কিন্তু ভালো লেগেছিল। আস্তে আস্তে তার প্রেমে পড়ে যাই। আমি এরপর থেকে সময় পেলেই আমি বাসায় আসতাম এক নজর তাকে দেখার জন্য। সে আমাদের বাড়ির সামনে দিয়ে স্কুলে যেত আর আসতো, আমি দূর থেকে তাকে দেখতাম। মাঝে মাঝে আমাদের চোখাচোখি হতো। তখন সে ছোট, তাকে আমি আমার অনুভূতিগুলো কিভাবে বলবো তাই ভাবছিলাম। এরপর একদিন বৃষ্টির সময় তার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের বাড়ির সামনে এসে তার ছাতা উল্টে গেল আর সে ছাতা ফেলে চলে গেল। আমি তখন নিচতলায় গেট থেকে বের হয়ে তার ছাতা উঠিয়ে ঠিক করে দিলাম, কারণ আমি জানি যে সে আসবে। এর মাঝে তার ব্যাপারে সব খোঁজ আমি নিয়ে নিয়েছি। এরপর তার ছাতা আমি হাতে নিয়ে তার অপেক্ষা করছিলাম। আর সে আমাকে দেখে হয়তো অবাক হয়েছে, নয়তো ভয় পেয়েছে। তাকে একটা প্রশ্ন করলাম আর সে আবার দিল দৌড়। এত দৌড়াদৌড়ি করতে পারে মেয়েটা। এরপর আমি বাইক নিয়ে তার পিছু পিছু গেলাম দেখতে যে আবার কোন কাদার পানিতে গড়াগড়ি খায় কে জানে। হা 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 হা। তার এই কথা শুনে একটা কিল বসিয়ে দিলাম। সে হেসে হেসে কুটি কুটি। আর এইদিকে আমি লজ্জার নীল হয়ে যাচ্ছি। এখন বুঝতে পারছি আমি কি কি আজব কাহিনী করেছি। নিজেকে বলদ ছাড়া কিছুই মনে হচ্ছে না। এরপর সে আবারও বলা শুরু করলো, রাসেল থেকে যতটা বোকা ভেবেছি ততটা সে নয়। নিজের ছাতা উল্টো করে কিভাবে ছাতার পিঠা থেকে বাঁচা যায় সেটা তার থেকে শিখে নেওয়া উচিত। এরপর তাকে আমি দূর থেকে দেখে চলে যেতাম, কখনো ফলো করিনি, শুধু খেয়াল রাখতাম যে সে ঠিক আছে কিনা।
তার ব্যাপারে আমি ভালো করে জানি যে সে কেমন। এরপর একদিন কাকতালীয়ভাবে সে আমাদের বাসায় বেহুশ হয়ে প্রথম আসে, আমি অনেক অবাক হয়ে যাই। তার এই অবস্থায় আমি অস্থির, সবার সামনে কিছু বলতেও পারছিলাম না। এরপর বড় ভাবিকে সবটা জানাই। বিশ্বাস করবে না, তোমার সামনেই আমি সবাইকে বলেছি যে আমি রানীকে ভালোবাসি, কিন্তু তখন তুমি শুনতে পাওনি বাবা কিভাবে কুকুরের দৌড়ানি খেয়ে বেহুশ হয়ে গেছো। হা হা। আমি অবাক হয়ে গেলাম। রানী, এক মিনিট, তুমি কিভাবে জানলা যে আমি কুকুরের দৌড়ানি খেয়ে বেহুশ হয়ে গেছি? রাস্তেল, জানবো না। তুমি তোমার পেটের কথা কখনো চাপা রেখেছো? মারিয়াকে সব বলতা আর মারিয়া সজীবকে বলতো আর সজীব আমাকে। আমি অবাক হয়ে শোয়া থেকে উঠে ঝিম মেরে বসে ভাবছি মারিয়াকে কিভাবে পিটানো যায়, আমার মান সম্মান শেষ করে দিল। এরপর সে আমাকে টান মেরে শুয়ে পড়তে বলল আর বলা শুরু করলো, রাসেল সব শেষে সে ক্লাস 10-এ উঠলো। এর মাঝে সবাই জানলো রানীর ব্যাপারে, সবাই বলছে বিয়ের কথা, কিন্তু আমি আর একটু সময় নিলাম, তাকে আর একটু সময় দিব, সে এখনো অনেক ছোট, সাথে আমিও স্টুডেন্ট। এরপর সে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নতুন তাই ফোন নাম্বার হাইড করে নিয়ে, এরপর আমি সজীবকে দিয়ে ফোন নাম্বার হাইড করাই। তাকে রোজ রোজ মেসেজ দিতাম, আমি জানতাম সে এই মেসেজ দেখবে না। সে আমার রিকোয়েস্ট একসেপ্ট করেনি, ঝুলিয়ে রেখে আমাকে লম্বা করে দিল, এমনকি এখনো একসেপ্ট করেনি। আমি তার ইনবক্সে নিজের ডায়েরি বানিয়ে ফেলি। যখনই তার দেখা পেতাম সঙ্গে সঙ্গে তাকে মেসেজ দিয়ে সময়, তারিখের, জায়গার নাম লিখে রাখতাম। এরপর সে তার বিয়ের নাটক করলো। আল্লাহ, কি মেয়ে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমি ভাবতেও পারিনি এটা মজা করে করেছে। মারিয়া কান্নাকাটি করে সজীবকে বলেছে, আর সজীব আমাকে যখন ব্যাপারটা বলল, নিজের চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছিলাম। আমি কি সত্যি তাকে হারিয়ে ফেললাম নাকি? এরপর সজীব জানালো যে মারিয়ার সাথে মজা করেছে। আমার এত রাগ উঠলো যে এটা কেমন মজা, আর থাকতে না পেরে সোজাই মতো ফোন দিলাম। আমি ভাবিনি যে সে কল রিসিভ করবে। একটা নতুন সিম কিনে মিস কুইন নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম। সেই মিস কুইন এখন মিসেস রাসেল হয়ে গিয়েছে। সবকিছুর মাঝেও কিন্তু তার দৌড় দেওয়ার অভ্যাস বদলায়নি। হা 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 হা। রানী, তো আপনি আমাকে ভালোবাসেন, তা বলেননি কেন? হ্যাঁ রাসেল, তোমার ব্যাপারে আমি ভালো করে জানি তুমি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ করবে, তাই লাভের মাঝে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চেয়েছি। আর আমি জানি তোমাকে আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমার এসএসসির সময় আমি প্রতিদিন তোমাদের বাসার কাছাকাছি এসে দাঁড়াতাম, তুমি এক্সাম দিতে যাওয়ার সময় এক নজর দেখে চলে যেতাম। এরপর এক্সাম শেষে অনেকদিন তোমার দেখা পাইনি। তুমি নানার বাড়ি বেড়াতে গিয়েছো। এরপর আসার পর যখন তোমার পায়ের আঙ্গুলে ব্যথা পাও, আমি তখন খুব কষ্ট পাই। মারিয়া তোমার পায়ের ছবি সজীবকে পাঠাতো আর সজীব আমাকে। মারিয়া কিন্তু জানতো না যে আমি আর সজীব ফ্রেন্ড। সজীবকে আমার ব্যাপারে বলতে মানা করি। আমাদের অনেক ফ্রেন্ড, এত ফ্রেন্ডের হিসাব কি রাখবে? এরপর যখন তুমি তোমার বান্ধবীদের সাথে রেস্তোরাঁতে যাও, আমিও তোমাকে দেখার জন্যই যাই। কিন্তু তুমি কি করলে, আবারও দিলে দৌড়। এরপর এভাবে তোমাকে দূর থেকে দেখতাম। সজীব ও মারিয়ার বিয়েতে তোমাকে দেখে ভাষা হারিয়ে ফেলি, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু সেই যে তুমি আমাকে দেখে পালিয়ে গেলে, অনেক খুঁজেও পেলাম, বা শেষ ফলে তুমি তোমার হিল দিয়ে আমার পায়ে 12টা বাজিয়ে দিলে, নিজেকে অনেক কষ্টে সামলিয়ে সেখান থেকে চলে যাই। এরপর তোমাকে আমি দেখতাম, কিন্তু তুমি আমায় দেখোনি। শেষ ফলে সবাইকে বলে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। আর অবশেষে আমরা এক হয়ে যাই। সত্যি বলতে অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হলো। তোমাকে একেবারের জন্য পেয়ে গেলাম। এরপর উঠে বসে আমিও বসে আমার হাত দুটো ধরে বলল, রাসেল রানী, আমি তোমাকে ভালোবাসি এখন থেকে না, 2015 সাল থেকে টানা 5 বছর ধরে। এরপর আমরা এক হয়ে গেলাম।
এভাবেই চলছে ভালোবাসার মাঝে আমাদের জীবন। আমার দৌড় দেওয়ার কাহিনী কিন্তু শেষ আমি আর এখন দৌড় দেই না। শেষ হওয়ার আগে একটা কাহিনী বলি এবারের ঈদের কথা। অর্পা আপুর গান থেকে অনুপ্রাণিত হয়ে সাথে আয়াত আপুর ফুসকা নিয়ে অনুপ্রাণিত হয়ে একটা গান বানিয়েছিলাম। রাসেলকে শুনিয়ে শুনিয়ে গাচ্ছিলাম। বিশ্বাস করো রাসেল, তুমি আমার ফুসকা, আমি তোমার টক কিনে দিলে ফুসকা আমি হব রক। দেও না কিন্না জগ, আমি তোমার মগ। একটা ফুসকা দেও আমি দিমু তোমার টক। ওই ফুসকা ফুসকা ফুসকা, দেও 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 ফুসকা আয়া। এই গান শুনে আমার জামাইয়ের বাণী। করোনার মধ্যে নো ফুসকা নো টক। ফুসকা ফুসকা করলে ঈদের মধ্যে সালামি পাইবা না। তার এই কথায় আমি সালামির লোভে ফুসকাকে ত্যাগ করলাম। ভালো থেকো ফুসকা, সালামি পাইলে তোমারই কিনমুনে। কিপটা রাসেল তোমাকে আর আমাকে এক হতে দিবে না। মাঝে মাঝে আমি এই ধরনের গান বানিয়ে তার কান জ্বালাপালে কিরে ফেলি। বেচারা আমার অত্যাচার চুপচাপ সহ্য করে। এই তো অনেকদিন আগের কথা, হায়াত আপুর বান্ধবী অর্পা আপুর গান থেকে অনুপ্রাণিত হয়ে জোরে জোরে গান গাচ্ছিলাম আর রাসেল মাত্র শুয়েছে। বেদের মেয়ে ফুসকায় আমার মরিচ নিয়েছে দিবে দিবে বলে ফুসকা আয়াত আপুর কাছে চলে গিয়েছে। এখন আমি বাথরুমে আছি। কারণ চিল্লিয়ে চিল্লিয়ে এই গান গাচ্ছিলাম, জামাই আমার লাফ দিয়ে উঠছে। তার থেকে বাড়তে বাথরুমে বসেছিলাম। আমি একজন টমেটো সস পাগলি। অনেক পাগলি দেখছেন ফুসকা, আইসক্রিম, চকলেট, বিরিয়ানি, কিন্তু আমি টমেটো সস পাগলি। আমার টমেটো সস এত পছন্দ যে সবকিছুতে সস দিয়ে খাই। নুডলসে সস, মুড়িতে সস, বিরিয়ানির সাথে সস, চিপসের সাথে সস, সবজির সাথে সস, পরোটার সাথে সস, নান রুটির সাথে সস, এমনকি ডিমের সাথেও সস মিশিয়ে খাই। তার উপর যখন ভাতের সাথে কিছু ভালো লাগে না তখন সস দিয়ে ভাত খাই। সস দেখলে খালি খেতে ইচ্ছে করে। আমার এই কাহিনী দেখে আমার বরের বাণী আমার মাথায় আড্ডা তার ছিঁড়া। অনেক আগেই আমাকে পাবনায় ভর্তি করাতে হলে, কিন্তু পাবনায় নাকি সিট খালি নাই তাই বাসায় রাখছে। আমার সসের কাহিনী এখন আমার না ছড়িয়ে পড়েছে চারদিকে, দাঁড়ান বলছি। একদিন ভাসুরের 4 বছরের মেয়ে দৌড়ে এসে বলল, চাচি চাচি আমি রক্ত খাবো। রানী, আমি অবাক হয়ে বললাম, ছোঁয়া কি বলো, এইগুলো রক্ত খাবা? রক্ত খায় না, ছিপচা জিনিস। মেয়ে, না 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 আমি খাবো, অনেক মজা, আর খেয়েছি তো, আর তুমি তো আমাকে দিয়েছো। আমি ভাবতে লাগলাম আমি আবার কার রক্ত খাওয়া দিলাম, মেয়েটা কি ভ্যাম্পায়ার হয়ে গেল নাকি? অনেক গবেষণার পর জানতে পারলাম উনি সস খাচ্ছে, টমেটো সস। লিয়ে আমিও ভ্যাম্পায়ার, সেও আমার মতো ভ্যাম্পায়ার হয়ে গেল লাল সস ফুক্কু টমেটোর রক্ত খেয়ে। হা 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 হা। আমাদের কথোপকথন শুনে রাসেল বলে আমি নিজেও পাগলের সাথে ছোঁয়াকে পাগল বানাচ্ছি। সব শেষে একটা জিনিস বলে যাই। কয়েকদিন আগে রাসেলকে কবিতা শোনাচ্ছি। রানী তুমি আলু আমি ভাজি, করবো বিয়ে ডাকো কাজী। আমার এই গান শুনে আমার বর রাসেলে উক্তি। রাসেল এই কথাটা বিয়ের আগেও বলতে পারতে, তখন না হয় ভাবা যেত। এখন 3 বছর আগেই কাজে রেখে ভাজি হয়ে গিয়েছি। বিয়ের আগে একটা কথা জিজ্ঞেস করতে দেরি, দৌড় দিতে দেরি নেই। আর আজকে আসছো বিয়ের জন্য প্রপোজ করতে যাও তো? রানী ঠিক আছে ঠিক আছে, আর একটা কবিতা শুনে শোনো। আমি আলু তুমি ভাজি, দুইজন মিলে বাবুকে খাওয়াবো সুজি। এই বলে দিচ্ছি আমার পুরনো স্টাইলে খিচা দৌড়। আর কিছু পারি আর না পারি জবাব না দিয়ে দৌড় ঠিকই দিতে পারি।
খুব জলদি বাবুকে খাওয়াবো সুজি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। সমাপ্ত। অবশেষে রানী আপু ও রাসেল ভাইয়ের কাহিনী শেষ হলো। ঘটনাটা কিন্তু বাস্তব ঘটনা ছিল। আপনারা যারা পাশে ছিলেন ধন্যবাদ আপনাদের। রানী আপুর প্রেম কাহিনী নিয়ে সবাই এক লাইন বলে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।